আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এনপিএস, যেটাকে আপনারা ন্যাশনাল পেনশন স্কিম বলে জানেন, বা অনেকেই কিন্তু এটাকে নিউ পেনশন স্কিম বলে থাকেন। আজকে এই এনপিএস সম্বন্ধেই আমরা দেখব যে এইটা কিভাবে পেনশন রিলেটেড যতগুলো ফান্ড আছে বা যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে তাদের মধ্যে অন্যতম সেরা একটা অপশন। এই এনপিএসটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা খুব উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট, যেটার লক্ষ্যই ছিল যে ইন্ডিয়ার সমস্ত লোকেদের, অর্গানাইজড বা আনঅর্গানাইজড সেক্টরের সমস্ত লোকেদেরই যেন বৃদ্ধ বয়সে পেনশনের একটা অপশান দেওয়া যায়। যতগুলো জিনিস আমি দেখেছি পেনশন রিলেটেড, তাদের মধ্যে এনপিএস কিন্তু একটা খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট। এই ধরনের পার্সোনাল ফাইন্যান্স যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এনপিএস যেটা, সেটা কারা খুলতে পারবেন? আপনারা যারা ইন্ডিয়ান সিটিজেন, যাদের বয়স 18 বছর থেকে 70 বছরের মধ্যে, তারা কিন্তু এই এনপিএস স্কিমটাতে ইনভেস্ট করতে পারবেন। এই এনপিএস এ ইনভেস্টমেন্ট করার অনেকগুলো সুবিধে বা অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এই এনপিএস এ যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার যে পোর্টফোলিও হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডাইভার্সিফিকেশন হবে। এটা সম্বন্ধে আমরা পরবর্তীকালে দেখব। আপনি আপনার রিস্ক হিসেবে অ্যাগ্রেসিভ, মডারেট আর কনজারভেটিভ এই 3 ধরনের ফান্ড বা 3 ধরনের পোর্টফোলিও কিন্তু এই এনপিএস এ চুজ করতে পারবেন। এই একটা খুব ভালো অপশনস কিন্তু আপনার কাছে আছে। আর আপনি কিন্তু ট্যাক্স বেনিফিটও এনপিএস এ ইনভেস্টমেন্টের মাধ্যমে অবশ্যই করতে পারেন। আর যেটা সবার শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিটায়ারমেন্টের পর আপনি একটা মাসিক পেনশন কিন্তু পাবেন যতদিন আপনি বেঁচে থাকবেন। তো চলুন এটার উপরই তাহলে আর একটু ডিসকাশন করা যাক। এনপিএস এর একটা খুব ভালো অপশন হচ্ছে যে আপনি যদি এনআরআই হন তাহলেও কিন্তু আপনি এনপিএস এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই এনপিএস এ দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টায়ার 1, একটা হচ্ছে টায়ার 2। টায়ার 1টা হচ্ছে কম্পালসারি। আপনি যখনই এনপিএস এ ইনভেস্টমেন্ট করবেন বা আপনি রেজিস্ট্রেশন করাবেন তখন কিন্তু বাই ডিফল্ট আপনি এনপিএস এর টায়ার 1 যে অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে। টায়ার 1 অ্যাক্টিভেট হওয়ার পরই কিন্তু টায়ার 2 আপনি অ্যাক্টিভেট বা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমে আপনাকে টায়ার 1ই কিন্তু খুলতে হবে। টায়ার 1ই হচ্ছে প্রাইমারি। এই টায়ার 1 এ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু ট্যাক্স বেনিফিট পাবেন। এই টায়ার 1 এর জন্যই কিন্তু আপনি পাবেন। আর এই ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন টায়ার 1 এ সেটা কিন্তু লক ইন হয়ে যাবে, সেটা আপনি বের করতে পারবেন না আপনার বয়স ততদিন পর্যন্ত না 60 বছর হবে। তবে কিছু পার্শিয়াল উইথড্রয়ালও কিন্তু টায়ার 1 অ্যাকাউন্টে দেখা যায়। এই টায়ার 1টার মেইন যে ফোকাস সেটাই হচ্ছে আপনার রিটায়ারমেন্ট ফোকাস। এই ফান্ডে আপনি যে অ্যামাউন্ট জমা করবেন সেটা কিন্তু লক ইন হওয়ার জন্যে আপনি বার করতে পারবেন না ঠিকই, কিন্তু যেহেতু আপনার এটা লক ইনে থাকবে তাই টাকাও কিন্তু আপনার জমা হবে এবং রিটায়ারমেন্টের সময় কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাকে পেনশন পেতে। অন্যদিকে যে টায়ার 2 যেটা, সেটা কিন্তু কম্পালসারি নয়, সেটা অপশনাল। আপনি টায়ার 2 খুলতেও পারেন ইচ্ছে করলে, বা আপনি নাও খুলতে পারেন। টায়ার 2 যখন আপনি খুলবেন আপনি সেখানে যত খুশি টাকা ইনভেস্ট করতে পারবেন এবং যত খুশি বার টাকা উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ক্যাপও নেই বা আপনার যে রিডিমশন ক্যাপও কিন্তু কিছু নেই। আর মিনিমাম ব্যালেন্স কিন্তু এখানে কোনো রিকোয়ার্ড নেই। আপনি যেরকম ইচ্ছে আপনি সেরকম ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভলেন্টারি অ্যাকাউন্ট। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স বেনিফিট টায়ার 2তে কিন্তু আপনি পাবেন না। তা এই এনপিএস এ আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। 80Cর অন্তর্গত কিন্তু এখনো এটাতে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত আপনার যে ইনভেস্টমেন্ট হবে টায়ার 1 এ সেটার উপরে কিন্তু আপনি ট্যাক্স বেনিফিট নিতে পারবেন। এবং এটা ছাড়াও এই 80C ছাড়াও কিন্তু আপনি 50,000 টাকার আরও অ্যাডিশনাল বেনিফিট নিতে পারবেন আন্ডার সেকশন 80CCD1B। আজকে দিনে 8টা ফান্ড ম্যানেজার আছেন এবং বেশ অল্প কটাই কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডের সাথে তুলনা করেন সেই হিসেবে কিন্তু খুব অল্প কটা স্কিমে কিন্তু আছে। ফ্লেক্সিবিলিটি এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এনপিএস এর ক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওকে চেঞ্জ করতে পারেন, অ্যাক্টিভ থেকে চয়েস মোডে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। ফ্লেক্সিবিলিটি খুব ভালো। আর অপারেশন করাও কিন্তু এনপিএস এ এখন খুব ইজি।
আপনাকে এখানে সেখানে অযথা দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি কিন্তু ঘরে বসেই সমস্ত কিছুই অ্যাকাউন্ট ওপেনিং, রিডিমশন সবই কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন। কোনো ইন্ডিয়ান সিটিজেনই অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে আগেই বললাম 18 থেকে 70 বছর অবধি যদি আপনার বয়সে আপনি কিন্তু এনপিএস জয়েন করতে পারেন। এনপিএস যারা গভর্নমেন্ট সার্ভেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এনপিএস কম্পালসারি। যারা 2004-এর পরে চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কম্পালসারি এনপিএস। কিন্তু যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যে সমস্ত স্টেটে এনপিএস আছে সেখানেও কিন্তু এনপিএস এক প্রকার কম্পালসারি। এই সব ক্ষেত্রে কিন্তু টিয়ার 1 যেটা সেটাই কিন্তু বাই ডিফল্ট খোলা হয়। আর যারা কর্পোরেট এমপ্লয়ি, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন সেই সমস্ত কোম্পানি যদি এনপিএসে অ্যাকাউন্ট খোলে তাদের এমপ্লয়িদের, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এনপিএসে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি এনআরআই এবং ওসিআই হয়ে থাকেন, আজকে প্রচুর লোক কিন্তু বিদেশে থাকছেন, তারা যারা এনআরআই তারাও কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। শুধু দেখতে হবে যে তারা ইনভেস্টমেন্টটা করছেন সেটা যেন এনআরই বা এনআরও অ্যাকাউন্ট যেটা, সেখান থেকে কিন্তু তাদের কন্ট্রিবিউশন আসতে হবে। এই এনপিএসে ফান্ড ম্যানেজার কে কে আছেন? এনপিএসে কিন্তু খুব অল্পই কয়েকজন ফান্ড ম্যানেজার আছেন। এইচডিএফসি পেনশন ফান্ড, এসবিআই পেনশন ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড, তারপর হচ্ছে এলআইসি পেনশন ফান্ড, ইউটিআই রিটায়ারমেন্ট সলিউশন, কোটাক মাহিন্দ্রা পেনশন ফান্ড, আর হচ্ছে আদিত্য বিড়লা সানলাইফ পেনশন ফান্ড। পেনশন ফান্ডে যুক্ত আছেন এই মুহূর্তে 14.05 লাখ সাবস্ক্রাইবার এই ফান্ডকে ম্যানেজারকে চুজ করেছেন। এবং এই এইচডিএফসি পেনশন ফান্ড আপনাকে 17.06% পার অ্যানাম রেটে রিটার্ন দেখাচ্ছে। নেক্সট হচ্ছে এসবিআই পেনশন ফান্ড, যেখানে কিনা এই মুহূর্তে আছে 12.74 লাখস ইনভেস্টার কিন্তু এই এসবিআই পেনশন ফান্ডকে চুজ করেছেন। এবং এই এসবিআই পেনশন ফান্ড 15.9% রেটে কিন্তু রিটার্ন দিচ্ছে। থার্ড যেটা সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, সেটাতে এই মুহূর্তে 5.37 লাখস ইনভেস্টার কিন্তু চুজ করেছেন এই ফান্ড ম্যানেজারকে, আর এরা এখন 17.34% রেটে কিন্তু রিটার্ন ইনভেস্টারকে দিয়ে আসছে। নেক্সট যেটা সেটা হচ্ছে এলআইসি পেনশন ফান্ড। এই পেনশন ফান্ডে এই মুহূর্তে 3.38 লাখ ইনভেস্টার যুক্ত আছে এবং এই ফান্ডটা কিন্তু 16.87% রিটার্ন পার অ্যানাম কিন্তু দিয়ে আসছে। নেক্সট যেটা ইউটিআই রিটায়ারমেন্ট সলিউশন, এর সাথে যুক্ত আছেন 1.12 লাখস ইনভেস্টার, আর এই ফান্ড হাউসটা আপনাকে 17.55% রেটে রিটার্ন দিচ্ছে। নেক্সট হচ্ছে কোটাক মাহিন্দ্রা পেনশন ফান্ড, যেখানে কিনা 81,288 সাবস্ক্রাইবার এই কোটাক মাহিন্দ্রাকে চুজ করেছেন, আর এরা এই মুহূর্তে 17.11% রিটার্ন পার অ্যানাম বেসে কিন্তু দিচ্ছে। আর লাস্ট হচ্ছে যেটা আদিত্য বিড়লা সানলাইফ, সেখানে এই মুহূর্তে 32,000 সাবস্ক্রাইবার বা ইনভেস্টার এই ফান্ড হাউসটাকে চুজ করেছেন, আর এই ফান্ড হাউসটা বর্তমানে 16.69% রেটে কিন্তু রিটার্ন দেখাচ্ছে। আজকে যে কজন ফান্ড ম্যানেজার এই ফান্ডগুলোকে কন্ট্রোল করছেন তাদের মধ্যে এইচডিএফসি পেনশন ফান্ড কিন্তু সব থেকে বড়, 30,000 কোটি টাকার বেশি ফান্ড এরা কন্ট্রোল করছেন। নেক্সট যেটা সেটা হচ্ছে এসবিআই পেনশন ফান্ড, এরা 27,746 crore রুপিস এরা কন্ট্রোল করছেন। থার্ড যেটা আইসিআইসিআই, এরা করছেন 14,000 crore ওপর লামসাম এরা কন্ট্রোল করছেন বা এরা দেখছেন। এলআইসি পেনশন ফান্ড প্রায় 8.5 crore ভ্যালু কিন্তু কন্ট্রোল করছে। ইউটিআই রিটায়ারমেন্ট সলিউশন, তারা যে ফান্ড কন্ট্রোল করছে সেটা হচ্ছে 3.4 crore। কোটাক মাহিন্দ্রা এরা করছেন 2.4 crore রুপিস, আর আদিত্য বিড়লা সানলাইফ তারা করছেন 626 crore। এই এনপিএসে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেখানে আপনি 3 ধরনের অপশন দেখতে পাবেন, একটা পাবেন অ্যাগ্রেসিভ, একটা পাবেন মডারেট, আর একটা পাবেন কনজারভেটিভ।
এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যখন আপনি অ্যাগ্রেসিভ মোডে নেবেন সেই ক্ষেত্রে আপনার ইকুইটি পার্সেন্টেজ বেড়ে যাবে, এবং আপনি যদি মডারেট হন সেখানে ইকুইটি পার্সেন্টেজ কিন্তু কিছুটা আরও কমে যাবে, এবং কনজারভেটিভ যদি আপনি চুজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ইকুইটি পার্সেন্টেজ হবে সেটা কিন্তু সব থেকে কম হবে। সব থেকে বেশি যেটা অ্যাগ্রেসিভে আপনি পেতে পারেন সেটা হচ্ছে 75% আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সব থেকে হাইয়েস্ট কিন্তু এটাই। আর সব থেকে লোয়েস্ট যে ইকুইটি কন্ট্রিবিউশন আপনি অ্যাগ্রেসিভে পাবেন সেটা হচ্ছে 15%। অন্যদিকে যদি আপনি মডারেট স্কিম চুজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ম্যাক্সিমাম ইকুইটি এক্সপোজার আপনি নিতে পারেন সেটা হচ্ছে 50%, আর যেটা সব থেকে লোয়েস্ট আপনি নিতে পারেন সেটা হচ্ছে 10%। যদি আপনি কনজারভেটিভ অপশন চুজ করেন সেই ক্ষেত্রে আপনার ইকুইটিতে যে ম্যাক্সিমাম এক্সপোজার আপনি পেতে পারেন সেটা পেতে পারেন 25%, আর যদি আপনি মিনিমাম দেখেন সেটা মাত্র 5%। আপনি যদি অটো চয়েস সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু ইয়োর এজ আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু নিজে নিজেই ব্যালেন্সড হবে, মানে ইকুইটি, কর্পোরেট ডেপ্ট আর গভর্নমেন্ট বন্ড, এটা কিন্তু প্রথম থেকে গভর্নমেন্ট নির্দিষ্ট করে রেখেছেন যে যদি আপনি অটো চয়েস নেন এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের যে নির্দিষ্ট রুল আছে সেই হিসেবে নিজে নিজেই কিন্তু পোর্টফোলিও আপনার ইনভেস্টমেন্ট হতে থাকবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না। কিন্তু যদি আপনি অ্যাক্টিভ চয়েস নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে কিছুটা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। যখন এনপিএস এ টায়ার 1 ইনভেস্টমেন্ট করবেন আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অপশনটা চুজ করতে পারেন, যে কোনো একটা অপশনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এই এনপিএস এ কি করে আপনি ইনভেস্টমেন্ট করবেন? ভীষণ সহজ। ম্যাক্সিমাম ব্যাংকে যে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেখানে নেট ব্যাংকিংয়ে কিন্তু আপনি এই এনপিএস এ ওপেন করার অপশন পাবেন। যদি না পান আপনি ডাইরেক্টলি আপনার ব্যাংকে যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে আপনি এনপিএস ফর্ম ফিল আপ করুন, এবং অনলাইনের মাধ্যমে আপনার যে নেট ব্যাংকিং আছে, আপনার যে ইউপিআই আছে, সেগুলো সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনি এনপিএস এ টিয়ার 1-এ টাকা ইনভেস্ট করতে পারবেন খুব ইজি। এখন কোনো রকম সমস্যায় কিন্তু আপনি দেখতে পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে শুধু একটা ফান্ড ম্যানেজার চুজ করতে হবে, আর আপনাকে যে কেওয়াইসি ফর্ম আছে সেটাকে আপডেট করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে এই যখন ফর্ম আপনি ফিল আপ করবেন সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ড, আপনার প্যান কার্ড আর আপনার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে জরুরি, আর কিন্তু কোনো কিছুই আপনার লাগবে না। যখন আপনি এনপিএস অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু লাইফে আপনি একবারই খুলতে পারেন, কিন্তু একটাই মাত্র এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এর জন্য আপনাকে একটা প্রাণ নাম্বার অ্যালট করা হবে। একজন লোকের একটাই মাত্র প্রাণ অ্যালট করা হবে, এবং আপনি এই প্রাণটা যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন আপনি পেনশন নেবেন, এই প্রাণ নাম্বারটা কিন্তু আপনার কাছে অ্যালটেড থাকবে। অনেকগুলো প্রাণ নাম্বার আপনি কিন্তু খুলতে পারবেন না। এই এনপিএস এর উইথড্রয়াল কিছু রুল আছে। এই উইথড্রয়াল রুলটা নিয়ে যদি আমি দেখি তাহলে আপনাকে বলবো যে আপনি 60 বছর অবধি যেমন টায়ার 1 থেকে উইথড্র করতে পারবেন না, কিন্তু 60 বছর পরে আপনি উইথড্র করতে পারবেন। আপনার যে টোটাল কর্পাস জমা হয়েছে তার 60% টাকা কিন্তু আপনি একবার উইথড্র করতে পারবেন, এবং এই যে 60% টাকা আপনি উইথড্র করতে পারবেন তার উপর কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ওটা ট্যাক্স ফ্রি হবে। এবং বাকি যে 40% টাকা থাকবে সেটা আপনাকে কম্পালসারিলি কোনো না কোনো অ্যানুইটি যে স্কিম আছে সেখানে আপনাকে জমা করতে হবে। আপনার যে টোটাল কর্পাস সেটা যদি অ্যাট দ্য টাইম অফ 60 যদি 2 লাখ টাকার কম হয়ে থাকে, মানে টোটাল কর্পাস মাত্র 2 লাখ টাকাও আপনার যদি না হয়ে থাকে, 2 লাখ টাকার কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার সমস্ত টাকায় কিন্তু উইথড্র করতে পারবেন। কিন্তু যদি আপনার যে কর্পাস সেটা যদি 2 লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাত্র 60% টাকায় উইথড্র করতে পারবেন। তারপরে টাকা কিন্তু আপনাকে এই 40% আপনাকে অ্যানুইটিতে কম্পালসারিলি ইনভেস্ট করতে হবে। পার্শিয়াল উইথড্রয়াল কিন্তু এখন নতুন একটা অপশন গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে। আপনি যদি 3 বছর এনপিএস টায়ার 1-এ ইনভেস্টমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিছু পার্শিয়াল উইথড্রয়াল করতে পারেন, সেটা কিন্তু 3 বার আপনি করতে পারবেন, এবং এই প্রত্যেকবার 3 বার করার সময় কিন্তু আপনাকে 5 বছরের একটা গ্যাপ দিয়ে করতে হবে। মানে প্রথমবার যখন আপনি উইথড্রয়াল করবেন তারপরে নেক্সট উইথড্রয়ালটা কিন্তু আপনাকে 5 বছর পর, এবং 3 নম্বর যে উইথড্রয়ালটা সেটা কিন্তু সেকেন্ড উইথড্রয়ালের 5 বছর পর হতে হবে। আজকে আমরা যেটা আলোচনা করলাম তার থেকে কিন্তু আমার মনে হয় যে রিটায়ারমেন্ট সলিউশন হিসেবে আপনি অবশ্যই কিন্তু এনপিএসকে একবার কনসিডার করতে পারেন। এটা কিন্তু খুব সিম্পল। টাকা যেহেতু আপনার লক হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আপনি টাকা উইথড্র না করতে পারার জন্য আপনার টাকা কিন্তু জমা হচ্ছে, এটা কিন্তু একটা
যদি আপনি দেখেন এটা কিন্তু একটা ভালো অপশন, কিন্তু কারণ অন্যান্য যে কোনো জায়গা থেকে আপনি টাকাটা সহজে উইথড্র করতে পারেন, ফলে কিন্তু আপনার রিটায়ারমেন্ট কর্পাস গড়বড় হয়ে যেতে পারে। কিন্তু এই এনপিএসে আপনি যেহেতু টাকা উইথড্র করতে পারছেন না, সেটা আমার মনে হয় যে একটা দিক থেকে ভালোই হয় যে টাকাটা এখানে ব্লক হয়ে থাকছে, রিটায়ারমেন্টে টাকাটা আপনার ইজিলি কাজে এসে যায়। আর এনপিএস কিন্তু এখন খুবই ভালো একটা অপশন, এর কিন্তু চার্জেসও খুবই কম। তো বাংলায় যদি এই ধরনের ফাইন্যান্সিয়াল আপনি দেখতে পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এতটাই, নমস্কার।